যখন কোনো মানুষ কারোর পেছনে হদ্দমোট ডেসপারেট হয়ে ঘুরতে শুরু করে তখন তার আর কোনো ভ্যালু থাকে না। তাই যখন আমি জানতে পারলাম যে স্কুল বিউটি আমাকে ৯৯ বার রিজেক্ট করেছে, তার আসলে আমার সাথে প্রথম দেখাতেই প্রেম হয়ে গিয়েছিল। কিন্তু ও শুধু এই কারণে আমাকে বারবার রিজেক্ট করছিল কারণ ও নিজের পছন্দের ছেলের পেছনে ছোটার এই প্রসেসটাকে এনজয় করতে চাইছিল। এটা জানার পর আমি ডিসাইড করলাম যে এবার থেকে আমি ওকে আর কোনো ভাব দেব না। আর আমি সঙ্গে সঙ্গে আমার প্রফেসরের কাছে ফরেন স্টাডি এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে দিলাম। যাওয়ার আগে আমি ভাবলাম যা কিছু শেষ করার আছে সেটা পুরোপুরি শেষ করেই যাওয়া উচিত। তাই আমি লিন কিয়ানুর বার্থডে পার্টিতে ওর সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দেওয়ার একটা প্ল্যান বানালাম। কিন্তু আমি যখন ওখানে পৌঁছালাম তখন বার্থডে পার্টি অলরেডি শুরু হয়ে গিয়েছিল, আর ভেতরের প্রাইভেট রুম থেকে চেনা জানা কিছু আওয়াজ আসছিল। সেখানে বাকিরা বলছিল, লিউ চ্যানচাও এখনো লেট করছে কেন? ও কি কোনো সারপ্রাইজ প্ল্যান করছে? ও তো অলরেডি ৯৯ বার প্রপোজ করে দিয়েছে, আর এবার ১০০তম বার হতে চলেছে। লিন কিয়ানু, এবার তো তোমার ওকে হ্যাঁ বলে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই। তুমিও তো ওকে পছন্দ করো। এবারও যদি তুমি তোমার হবু বয়ফ্রেন্ডকে রিজেক্ট করো তবে হতে পারে ও সত্যি সত্যিই পালিয়ে যাবে। ওই মেয়েদের এরকম কথাবার্তা শুনে লিন কিয়ানুর মধ্যে বেশ কনফিডেন্স দেখা যাচ্ছিল। ও বলল, লিউ চ্যানচাও আমাকে খুব পছন্দ করে। ও কোথাও পালিয়ে যাবে না। ও যখন নেক্সট টাইম প্রপোজ করবে তখন আমি ওকে হ্যাঁ বলে দেব। ওর এই ওভার কনফিডেন্ট টোনটা শুনে আমার খুব অদ্ভুত লাগলো। কিন্তু এবার আর কোনো নেক্সট টাইম হবেই না। লিন কিয়ানুর পেছনে ছোটার এই ২ বছরে আমি আমার সমস্ত সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলেছিলাম। আমি বাকি স্টুডেন্টসদের খোঁচা মারা কথা আর ঠাট্টা তামাশাকে ইগনোর করেছি, আর প্রতিদিন ওকে খুশি করার জন্য নতুন নতুন উপায় খুঁজেছি। কিন্তু আমার এই সত্যিকারের ভালোবাসার বদলে আমি কোনোদিনও কোনো জবাব পাইনি। আমি কতবার গিভ আপ করার কথাও ভেবেছি, আর না জানি কত রাত একলা বসে কেঁদে কেঁদে কাটিয়েছি। কিন্তু পরের দিন আমি আবার হিম্মত জুটিয়ে ওর পেছনে লেগে যেতাম। এমনকি ওর কাছাকাছি থাকার জন্য আমি ওই ফরেন এক্সচেঞ্জ স্টুডেন্ট প্রোগ্রামটাও প্রায় ছেড়েই দিয়েছিলাম, যেটা পাওয়া খুবই মুশকিল ছিল। যতক্ষণ না সেদিন আমি ভুলবশত লিন কিয়ানুর ফোনটা দেখে ফেলেছিলাম। তখন আমি জানতে পারি যে লিন কিয়ানুরও আমার সাথে ফার্স্ট সাইট লাভ হয়েছিল। ও আমার কন্ট্যাক্ট নেম ডিয়ার হাজব্যান্ড নামে সেভ করে রেখেছিল, আর ওর গ্যালারিতে আমার হাজার হাজার ছবি ছিল। ও যে আমাকে পছন্দ করে এটা জানার পর আমার বিন্দুমাত্র আনন্দ হয়নি, উল্টে আমার ভীষণ রাগ হচ্ছিল, আর সবকিছু একটা ফালতু তামাশা মনে হচ্ছিল। আমি এবার ক্লান্ত হয়ে গেছি। আমি হার মেনে নিয়েছি। এবার আমি জাস্ট চলে যেতে চাই, আর লিন কিয়ানুর দুনিয়া থেকে চিরকালের মতো গায়েব হয়ে যেতে চাই। যেমনি আমি দরজাটা খুললাম, রুমের ভেতরের কথাবার্তা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সবাই খুব চালাকি করে নিজেদের মুখ ঘুরিয়ে নিল আর অন্য গল্প করতে লাগলো, যেন তারা আমাকে দেখতেই পায়নি। লিন কিয়ানুও নিজের ড্রিঙ্কসের গ্লাসটা তুলল আর গেমে মেতে গেল। ও নিজের ফেসটা একদম কোল্ড করে রেখেছিল, আর আমার দিকে একবার তাকিয়েও দেখল না। আমি ওর দিকে তাকালাম, আর এটা মানতেই হবে যে ওর অ্যাক্টিং সত্যিই দারুণ ছিল। পুরো রুমের লোক আমাকে ইগনোর করা সত্ত্বেও আমার একটুও খারাপ লাগেনি। আমি চুপচাপ গিয়ে কোণের একটা খালি সিটে বসে পড়লাম। পরের ১ ঘন্টা ধরে সবাই নিজেদের মধ্যে গল্প করতে লাগলো আর মজা করতে লাগলো, কিন্তু আমি ওখানে বসে একলা নিজের ফোন ঘেঁটে যাচ্ছিলাম, যেন আমি ওখানে উপস্থিতই নেই। আগে যখনই লিন কিয়ানু সামনে আসতো আমি যে কোনো উপায়ে ওর কাছে যাওয়ার সুযোগ খুঁজতাম, আর ওর অ্যাটেনশন পাওয়ার জন্য আলাদা আলাদা টপিকে কথা বলতাম। এই বার্থডে পার্টির জন্য আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, আর কত লোককে দিয়ে সুপারিশ করানোর পর ও আমাকে ইনভাইট করেছিল। নর্মালি যে জিনিস এত কষ্ট করে পাওয়া যায় তার কদর বেশি হওয়া উচিত, কিন্তু আমার এই রিল্যাক্সড অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল যে আমার ওর বার্থডে নিয়ে কোনো পাত্তাই নেই। আমার এই একদম অন্যরকম আর কোল্ড বিহেভিয়ার দেখে লিন কিয়ানু শেষ পর্যন্ত নিজেকে আটকে রাখতে পারল না। ও লুকিয়ে লুকিয়ে আমাকে বেশ কয়েকবার দেখল। বার্থডে সং গাওয়া আর কেক কাটার পর গিফট দেওয়ার টাইম এলো। আমি সবার ওয়েট করলাম যে সবাই আগে নিজের গিফট দিয়ে দিক। তারপর আমি আরামসে দাঁড়ালাম আর আমার ব্যাগ থেকে একটা ক্যালেন্ডার বের করে ওকে দিলাম। ওখানে থাকা সবাই খুব অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলো, কারণ ওই ক্যালেন্ডারটা জাস্ট একটা হাতের সাইজের ছিল, আর তাতে মাত্র ৩০টা পেজ ছিল। ওটা দেখতে খুবই সস্তা লাগছিল। বাকিরা কি ভাবছে তাতে আমার কিছু যায় আসছিল না। আমি জাস্ট লিন কিয়ানুর দিকে তাকিয়ে খুব শান্তভাবে বললাম, লিন কিয়ানু,
আজ থেকে তুমি প্রতিদিন এটার একটা করে পেজ ছিঁড়ে ফেলবে। যখন তুমি একদম লাস্ট পেজে পৌঁছাবে তখন তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে, আর ওটাই হলো তোমার জন্য আর জন্য আমার তরফ থেকে লেট বার্থডে গিফট। এ কথা শুনেই ওর কিছু ফ্রেন্ডস জোর জোরসে হাসতে লাগলো আর বলল, 100তমবার প্রপোজ করার প্ল্যান নাকি? তোমার মধ্যে সত্যি খুব হিম্মত আছে। 2 বছর হয়ে গেল আর তুমি এখনো লেগে আছো। তুমি সত্যি কিয়ানুকে খুব ভালোবাসো, তাই না? ওদের এই কথা শুনে লিন কিয়ানুও এটাই ভাবল যে এটা হয়তো 100তম প্রপোজালের কাউন্টডাউন ক্যালেন্ডার। ওর ঠোঁটে একটা হালকা হাসি এলো, কিন্তু ও তখনই সেটা লুকিয়ে নিল আর আবার নিজের কোল্ড ফেস বানিয়ে বলল, আমি জাস্ট এটাই বলেছিলাম যে যখন তুমি 100বার প্রপোজাল কমপ্লিট করবে তখন আমি এটা নিয়ে ভাবব। আমি এটা বলিনি যে আমি হ্যাঁই বলে দিব। আমি জানতাম যে ওরা সবাই ভুল বুঝছে। শেষ পেজটা ছেঁড়ার দিনটা আমার প্রপোজ করার দিন ছিল না, বরং ওটা সেই দিন ছিল যেদিন আমি ওর দুনিয়া থেকে পুরোপুরি গায়েব হয়ে যাব। আমি কোনো এক্সপ্লেনেশন দিলুম না, জাস্ট হালকা হেসে বললাম, লিন কিয়ানু, আমি এত সময় ধরে তোমার পেছনে পড়ে আছি, কিন্তু তাও তোমাকে ইমপ্রেস করতে পারলাম না। আমি সত্যি জানতে চাই যে তোমার আইডিয়াল টাইপ ছেলে আসলে কেমন হয়। আমার এই কোশ্চেনটা করতেই পুরো রুম একদম শান্ত হয়ে গেল, আর সবাই ওর দিকে একটা অদ্ভুত নজরে তাকাতে লাগলো। লিন কিয়ানু আমার দিকে একদৃষ্টিতে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থাকার পর ও ধীরে ধীরে বলল, আমার আইডিয়াল টাইপ। ও জাস্ট কথা বলা শুরুই করেছিল, তখনই বন্ধ দরজাটা হঠাৎ করে খুলে গেল আর সবার অ্যাটেনশন ওদিকে চলে গেল। সবার নজরের সামনে জু ইয়ানশু একটা খুব সুন্দর করে প্যাক করা বক্স নিয়ে ভেতরে এলো। লিন কিয়ানুর মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। ও বলল, হ্যাপি বার্থডে কিয়ানু। লিন কিয়ানুর নজর জু ইয়ানশুর ওপর গিয়ে টিকল। ও নিজের আঙুল দিয়ে টেবিলে হালকা নক করল আর নিজের অসমাপ্ত কথা পুরো করে বলল, আমার আইডিয়াল টাইপ অবশ্যই একটা চেয়ারফুল ক্লিন লুকওয়ালা হ্যান্ডসাম ছেলে। দরজা দিয়ে ভেতরে আসতেই এরকম কথা শুনে জু ইয়ানশুর মুখে খুশির হাওয়া বয়ে গেল। ও তাড়াতাড়ি ওর কাছে গেল, নিজের যত্ন সহকারে বানানো গিফটটা ওকে দিল। সবাই তখন লিন কিয়ানুকে নিয়ে মেতে উঠল। পলক ফেলতেই সবার নজর ওদিক থেকে ঘুরে গেল, আর ওই টপিক নিয়ে কেউ আর কোনো কথাই বাড়াল না। ওদের দুজনকে ওভাবে মানুষের মাঝে ঘেরা দেখে আমার মনে কোনো উদাসীনতা বা কষ্ট দেখা দেয়নি, বরং আমি খুব শান্তভাবে নিজের জায়গায় গিয়ে আবার বসে পড়লাম। পুরো রাত লিন কিয়ানু যেখানেই যাচ্ছিল, জু ইয়ানশু সবসময় ওর সাথেই ছিল। ওরা দুজনে হাসাহাসি করছিল, একে অপরের ড্রিঙ্ক শেয়ার করছিল, আর একই কেকের টুকরো ভাগ করে খাচ্ছিল। আমি চুপচাপ ওদের এই ক্লোজনেস দেখছিলাম, আর আমার মাথায় পুরনো কত স্মৃতি তাজা হয়ে উঠছিল। যদিও লিন কিয়ানু আমাদের স্কুলের ক্রাশ আর ওর পেছনে ঘোরার মতো ছেলের অভাব নেই, তাও ও সবসময় ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখত। ওর লাইফে একমাত্র এক্সেপশন হলো এই জু ইয়ানশু, যার সাথে ও ছোটবেলা থেকে বড় হয়েছে। জু ইয়ানশু ওর এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়, ক্লাসে ওর পাশে বসে ওর ব্যাগ টানে, আর অন্য কলেজের মেয়েদের সাথে ওর জন্য বাজি ধরে কম্পিট করে। ওর এই স্পেশাল ট্রিটমেন্ট আমার মনে তীরের মতো গিয়ে বিঁধত। কিন্তু যেদিন আমি আসল সত্যিটা জানতে পারলুম, সেদিন বুঝলুম যে লিন কিয়ানু আর জু ইয়ানশু ছোটবেলার বন্ধু হলেও আগে ওরা এতটা ক্লোজ ছিল না। জু ইয়ানশু সারাদিন লিন কিয়ানুর পেছনে ঘুরে বেড়াত, কিন্তু লিন কিয়ানু কোনোদিন ওকে পাত্তাই দেয়নি। আমার এন্ট্রির পরেই ও জানবুঝে আমার সামনে জু ইয়ানশুর সাথে ক্লোজ হওয়ার নাটক শুরু করে, যাতে আমার জ্যালাস ফিল হয় আর আমি ওকে পাওয়ার জন্য আরও বেশি করে মরিয়া হয়ে উঠি। তাই এখন লিন কিয়ানুর এই নাটক দেখে আমার মনে শুধু হাসির উদ্রেক হচ্ছিল। আমি আমার গ্লাসটা নিচে রাখলুম, উঠলুম আর ওয়াশরুমের দিকে চলে গেলুম। মুখে কিছুটা জলের ঝাপটা দিতেই আমার মাথাটা একটু হালকা হলো। ব্যাগ থেকে টিস্যু বের করে মুখটা মুছতে লাগলুম। আমার মুখটা ঢাকা ছিল বলে আমি বুঝতেই পারিনি যে কখন এসে কেউ আমার পাশে দাঁড়িয়েছে। কিন্তু যখনই আমি জু ইয়ানশুর ওই অদ্ভুত খোঁচা মারা গলার আওয়াজ শুনলুম, তখনই বুঝলাম যে কিছু একটা গড়বড় আছে। লিউ চ্যানচাও, তুমি এত বছর ধরে সিস্টার কিয়ানুর পেছনে পড়ে আছো, তাও ও কোনোদিন হ্যাঁ বলেনি। আর তোমার এত বড় সাহস যে তুমি নির্লজ্জের মতো এই বার্থডে পার্টিতেও চলে আসলে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ও তোমাকে বিন্দুমাত্র পছন্দ করে না। তোমার কি নিজের ওপর কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি জাস্ট একটা সস্তা ডেসপারেট ছেলে। ওর কথা শুনে আমার মুখে একটুও রাগ দেখা দেয়নি। আমি জাস্ট ওর দিকে খুব শান্তভাবে তাকালাম আর জিজ্ঞেস করলাম, তোমার বকবক শেষ হয়েছে? জু ইয়ানশু আমার কাছ থেকে এরকম রিয়াকশন আশা করেনি, তাই ও কিছুক্ষণের জন্য পুরো থমকে গেল। ও আবার বলল,
একদমই না। তুমি কি জানো পুরো স্কুল তোমাকে নিয়ে কি বলে? ৯৯ বার প্রপোজ করা এক ডেসপারেট কুকুর। শেষ পর্যন্ত তুমিও তো একজন স্টুডেন্ট। তোমার কি নিজের ইজ্জতের কোনো পরোয়া নেই? যে কোনো মানুষ দেখলেই বলে দিবে যে সিস্টার কিয়ানু আমাকে পছন্দ করে। তুমি নিজের অন্ধ চোখগুলো খুলে দেখছো না কেন? ওর এই বদতমিজি ভরা আচরণ দেখেও আমার কিছু যায় আসছিল না। আমি জাস্ট চোখ ঘুরিয়ে ওর পেছনের দিকে তাকালাম আর বললাম, আরও গালি দেওয়ার আগে একবার নিজের পেছনে তাকিয়ে নাও। আমার নজর অনুসরণ করে জুইয়ানশু মুখটা কেমন যেন করে পেছনের দিকে ঘুরল, আর দরজার বাইরে দাঁড়িয়ে ছিলিয়েছিল স্বয়ং লিন কিয়ানু। দেখে মনে হচ্ছিল ও বেশ কিছুক্ষণ ধরেই ওখানে দাঁড়িয়ে সব দেখছিল আর শুনছিল। এটা ভাবতেই জুইয়ানশু হঠাৎ ঘাবড়ে গেল। ওর মুখে তখনই ওই বেচারা আর মাসুম টাইপের অ্যাক্টিং ফিরে এলো, আর ওর ওই অহংকার পুরো গায়েব হয়ে গেল। ও তাড়াহুড়ো করে লিন কিয়ানুর কাছে গেল, ওর হাত ধরল আর ঘাবড়ে গিয়ে এক্সপ্লেনেশন দিতে লাগলো। সিস্টার কিয়ানু, তুমি যা দেখছো তেমন কিছু নয়। এই লিউ চ্যানচাওই প্রথমে আমাকে ডিস্টার্ব করছিল, কিন্তু লিন কিয়ানু যেন কিছু যায় আসছিল না। ও নিজের চোখে জুইয়ানশুকে আমাকে ইনসাল্ট করতে দেখেও এমন ভান করলো যেন ও কিছুই দেখেনি। ও আমার দিকে একবার তাকালো, তারপর নিজের জ্যাকেটটা খুলে জুইয়ানশুকে পরিয়ে দিল আর বলল, বাইরে খুব হাওয়া দিচ্ছে, তুমি খুব হালকা জামাকাপড় পরেছ, ঠান্ডা লেগে যেতে পারে। এ কথায় ও ওর হাত ধরল আর প্রাইভেট রুমের দিকে রওনা দিল। জুইয়ানশু এরকম রিয়াকশন আশা করেনি। লিন কিয়ানুর আমার ইনসাল্ট হওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই দেখে ওর কনফিডেন্স আরও বেড়ে গেল। ও খুব গর্বের সাথে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো আর একটা ব্যঙ্গাত্মক হাসি দিল। আমার মাথা নিচু ছিল, তাই আমি ওর ওই হাসি দেখিনি। ভেজা টিস্যুটা ডাস্টবিনে ফেলে আমি চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। সিঁড়িটা পুরো শান্ত ছিল, শুধু আমার পায়ের আওয়াজ আসছিল। ওই অন্ধকারে এইমাত্র যা যা ঘটল তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আর আমার ঠোঁটে একটা হালকা হাসি এনে দিল। যখন ও জুইয়ানশুকে জ্যাকেট পরাচ্ছিল তখন ওর চোখ জোড়া কিন্তু পুরোপুরি আমার ওপরই টিকেছিল, যদিও মুখ দিয়ে জুইয়ানশুর জন্য চিন্তার কথা বেরোচ্ছিল। এটা মানতেই হবে, ওর অ্যাক্টিং স্কিল সত্যিই অসাধারণ। যদি আমি ওর মনের লুকোনো উদ্দেশ্য আগে থেকে না জানতাম, তবে হয়তো আমি সত্যি ওর এই ধোকায় পড়ে যেতাম। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, আর ক্যাব পাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সবাই বারের দরজায় ফেসে গিয়েছিল। লিন কিয়ানু নিজের ফ্যামিলি ড্রাইভারকে ফোন করে ডেকে নিল আর বলল ও জুইয়ানশুকে বাড়ি ড্রপ করে দেবে। সেখানে বাকিরা বলছিল, এত রাত হয়ে গেছে, সবাই চলে গেছে। আর লিউ চ্যানচাওকে এভাবে একলা ক্যাবের জন্য ওয়েট করতে দেওয়াটা ঠিক দেখায় না, তাই না? লিন কিয়ানু ড্রাইভারের কাছ থেকে ছাতাটা নিল আর বলল, ওর নিজের পা আছে, ও একাই চলে যেতে পারবে। এ কথা বলে ও আমার রিয়াকশনের কোনো পরোয়া না করেই জুইয়ানশুকে নিয়ে গাড়িতে গিয়ে বসল। বৃষ্টির মধ্যে ওই স্পোর্টস কারটাকে দূরে চলে যেতে দেখে আমার বিন্দুমাত্র কিছু মনে হয়নি। আমি নিজের ফোনে ক্যাব খুঁজছিলাম। ওই ঠান্ডা হাওয়ায় প্রায় ২ ঘন্টা ওয়েট করার পর যখন বৃষ্টি একটু কমল, তখন ফাইনালি একজন ড্রাইভার আমার রাইড একসেপ্ট করল। আমি যখন বাড়ি পৌঁছালাম তখন রাত ২টো বেজে গেছে। দরজায় গিয়ে পাসওয়ার্ড দিয়ে যেমনই আমি দরজাটা খুললাম, সামনের ফ্ল্যাটের দরজাও সাথে সাথে খুলে গেল। ওখান থেকে আওয়াজ এলো, একটু তাড়াতাড়ি বাড়ি আসা যায় না? তোমার দরজা খোলার আওয়াজ এত জোরে হয় যে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখলাম ও এখনো অবধি নিজের জামা কাপড়ও চেঞ্জ করেনি। আমি পুরো ব্যাপারটা বুঝতে পারলাম আর মনে মনে হাসলাম। আমি জাস্ট বলে সোজা নিজের রুমে চলে এলাম। লাইট অন করে দরজাটা বন্ধ করে দিলাম, আর যেমনই আমি জুতোটা চেঞ্জ করলাম, ওপাশ থেকে খুব জোরে দরজা বন্ধ করার একটা আওয়াজ ভেসে আসলো। আমি তার কথায় একটুও পাত্তা দিলাম না। নিজের জামাকাপড় ছাড়লাম, এসি অন করলাম আর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সোজা সোফার ওপর শুয়ে পড়লাম। এই অ্যাপার্টমেন্টটা আমি ৬ মাস আগে স্পেশালি তখন কিনেছিলাম যখন আমি জানতে পারি যে লিন কিয়ানু নিজের হস্টেল ছেড়ে বাইরে শিফট হয়ে গেছে। ওকে চেস করার জন্য আমিও এখানে চলে আসি আর ওর প্রতিবেশী হয়ে যাই। সকালে ব্রেকফাস্ট দেওয়া, রাতে গুড নাইট বলা, আর প্রতিদিন ওর সাথে দেখা করার নতুন নতুন বাহানা খোঁজা, এই সব কিছু আমি জাস্ট ওকে ইমপ্রেস করার জন্য করতাম। কিন্তু আমি ওর যতই কেয়ার করি না কেন, ও সব সময় আমাকে ইগনোরই করত। কিন্তু যখন আমি ওর মনের আসল সিক্রেটটা জানতে পারলাম, তখন বুঝলাম যে ও আসলে সবসময় জাস্ট ইগনোর করার নাটক করছিল। যেমন আজ রাতে ও অনেক আগেই বাড়ি চলে এসেছিল, এমনকি নিজের জামাকাপড় পর্যন্ত চেঞ্জ করেনি, কারণ ও আমার সেফটি নিয়ে চিন্তায় ছিল, আর তাই ও ঘুমায়ওনি। কিন্তু আমাকে দেখেই ও জান বুঝে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেয়। আমি ওর এই মুখে এক আর মনে আরেক টাইপের নাটক দেখে পুরো হাঁপিয়ে উঠেছিলাম, আর এবার আমি ওর এই নাটকের অংশ হতে চাইনি। আমি আমার ফোন বের করলাম, রিয়েল এস্টেট অ্যাপ ওপেন করলাম আর এই অ্যাপার্টমেন্টটা বিক্রি করার লিস্টিংয়ে ফেলে দিলাম।
কারণ যেহেতু আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাই সবকিছু পুরোপুরি শেষ করে যাওয়াই ভালো। পরের দিন সকালে এজেন্ট ঘর চেক করার জন্য আসলো। আমি ঘুমের ঘোরেই উঠলাম, দরজা খুললাম আর ওকে ঘরের সব ডিটেলস বুঝিয়ে দিলাম। সবকিছু দেখার পর আমি যেমনই ওকে বাইরে ছাড়তে যাব, ঠিক তখনই সামনের ফ্ল্যাটের দরজাটা খুলে গেল। লিন কিয়ানু নিজের গাড়ির চাবি নিয়ে বাইরে যাচ্ছিল। আমার সাথে একটা অজানা মেয়েকে দেখে ওর ভ্রু কুঁচকে গেল আর ও জিজ্ঞেস করল, ইনিকে? আমি কোনো রকম দ্বিধা না করে সরাসরি মিথ্যে বলে দিলাম, ইনি আমার কাজিন সিস্টার, কিছু জিনিসপত্র দিতে এসেছে। আমার পাশে দাঁড়িয়ে থাকা এজেন্ট বেশ অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু ও যথেষ্ট প্রফেশনাল ছিল বলে আমার মিথ্যেটা ধরল না, বরং একটা বাহানা দিয়ে ওখান থেকে চলে গেল। আমি আবার রুমে এলাম, জামাকাপড় চেঞ্জ করলাম আর স্কুলে যাওয়ার প্ল্যান বানালাম। কিন্তু যেমনই আমি ঘুরলাম, দেখলাম এলিভেটরের সামনে কেউ একজন দাঁড়িয়ে আমার রাস্তা আটকে রেখেছে। আমি মুখ তুলে তাকিয়ে দেখি ও আর কেউ নয়, স্বয়ং লিন কিয়ানু। আমার একটু অদ্ভুত লাগলো, ও কি এইমাত্র বাইরে যাচ্ছিল না? তাহলে এখনো যায়নি কেন? লিন কিয়ানু আমার চোখের ওই কনফিউশনটা নোটিশ করলো আর একটু অকওয়ার্ড হয়ে বলল, আজ আমি তোমাকে স্কুলে ড্রপ করে দিব। আমি বুঝতেই পারছিলাম না যে আজও হঠাৎ এক অন্য মানুষের মতো কেন বিহেভ করছে। তাই আমি মাথা নেড়ে সরাসরি মানা করে দিলাম, কিন্তু ও কোনো অসুস্থ মানুষের মতো জেদ ধরে বসল যে আজ ও আমাকে ড্রপ করেই ছাড়বে। ও একগাদা বাহানা দিতে লাগলো, লেট হওয়া থেকে শুরু করে রাস্তায় পড়াশোনা করাও। যখন দেখলাম ও পরিবেশ বাঁচানোর বাহানাও দেওয়া শুরু করতে যাচ্ছে, তখন আমি আর ওর সাথে তর্ক করলাম না। আমি আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছিলাম না বলে রাজি হয়ে গেলাম। পুরো রাস্তায় আমাদের মধ্যে একটা কথাও হয়নি। গাড়ির ভেতর একদম পিনপতন নীরবতা ছিল। ও আসলে আমার বকবক শুনতে অভ্যস্ত ছিল, তাই আমাকে এতটা শান্ত দেখে লিন কিয়ানুর খুব অদ্ভুত লাগছিল। আরও মনে মনে বেশ অবাক হচ্ছিল। ওর মনে হচ্ছিল এটা ওর কোনো ভুল ধারণা নয়, আমি এই কয়েকদিনে সত্যিই পুরো বদলে গেছি। আর আমার এই বদলটা ওকে ভেতর ভেতর বেশ ভাবিয়ে তুলছিল। যখন আমরা স্কুলে পৌঁছালাম, আমি সিট বেল্ট খুললাম, জাস্ট একটা থ্যাংক ইউ বললাম আর গাড়ির বাইরে চলে এলাম। আমি হনহন করে স্কুলের মেইন গেটের দিকে যাচ্ছিলাম, আর খেয়াল করলাম যে ওখান দিয়ে যাওয়া প্রত্যেকটা স্টুডেন্ট আমার দিকে খুব অদ্ভুত নজরে তাকিয়ে আছে। তারা বলছিল, আরে এই তো সেই লিউ চ্যানচাও না? হ্যাঁ, ওই তো এখন ট্রেন্ডিং টপিকে চলছে। কি লজ্জার ব্যাপার বলো তো? ওদের এই অদ্ভুত কথাবার্তা শুনে আমি জলদি আমার ফোন চেক করলাম আর দেখলাম আমার কিছু বন্ধু আমাকে কিছু লিংক পাঠিয়েছে। আমি যেমনই লিঙ্কটা ওপেন করলাম, দেখলাম কেউ একজন লিন কিয়ানুকে চেস করার আমার পুরো গল্পটা গসিপ পেজে লিক করে দিয়েছে, আর সেটা এখন সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ট্রেন্ড করছে। ওই ডেসপ্যারেট ডগ টাইটেলটা দেখে আমি পুরো থমকে গেলাম। আর ওই টাইটেলের আন্ডারে সবচেয়ে পপুলার পোস্ট সেটাই ছিল, যেটাতে লিন কিয়ানুর পেছনে আমার ঘোরার সমস্ত কেচ্ছা ডিটেইলে লেখা ছিল। এমনকি আমার লেখা লাভ লেটারগুলো কন্টেন্টও পাবলিক করে দেওয়া হয়েছিল। দূর থেকে আমি দেখলাম যে স্কুল নোটিশ বোর্ডের সামনে এক বিশাল ভিড় জমেছে, আর ওই বোর্ডে আমার লেখা লাভ লেটারগুলো এনে সাটিয়ে দেওয়া হয়েছে। আর ওই ভিড়টা সেগুলো দেখে হাসাহাসি করছে আর চরম মজা ওড়াচ্ছে। তারা বলছিল, বাপরে বাপ, তোমার চোখে ডুবে যাওয়া, এটা কতখানি ক্রিঞ্জি ভাই। ৯৯টা লাভ লেটার, এই প্রেমে অন্ধ লোকগুলো কত ভয়ানক হয় দেখেছ? আচ্ছা, ও কি আমাদের স্কুলের নাম্বার 1 জিনিয়াস নয়? ও এত ডেসপারেট কি করে হতে পারে? ওদের এই অপমানজনক কথা শুনে আমার মনটা পুরো ভেঙে গেল। আমি সোজা ওই ভিড়ের মাঝখানে ঢুকে গেলাম আর এক এক করে আমার সবকটা লেটার ছিঁড়তে শুরু করলাম। যখন আমি একদম লাস্ট লেটারটা ছিঁড়ছিলাম, ঠিক তখনই আমার কানে জু ইয়ানশুর ওই টিক স্প্লিটিং আর কড়া গলার আওয়াজ ভেসে আসলো। ও লিন কিয়ানুকে জিজ্ঞেস করছিল, এই লিউ চ্যানচাও তোমাকে এতবার প্রপোজ করেছে, তোমার ওর জন্য ঠিক কতটা ফিলিংস আছে? লিন কিয়ানুর গলা সবসময়কার মতোই একদম কোল্ড আর শান্ত ছিল। ও জাস্ট একটা কথাই বলল, 0। দুজন মেইন ক্যারেক্টারকে ওভাবে হাতে নাতে পেয়ে আর আমাকে সবার সামনে এভাবে ইনসাল্ট হতে দেখে ভিড়ের হাসির রোল আরো দ্বিগুণ হয়ে গেল। তমাশা দেখতে আসা কিছু লোক জান বুঝে আমাকে খোঁচা মেরে বলতে লাগলো, কি হে লিউ চ্যানচাও, তুমি ৯৯ বার প্রপোজ করলে আর বদলে 0 পেলে? তোমার কি আরেকটু খাটনি করা উচিত ছিল না? তোমার ১০০তম প্রপোজালটা কবে হচ্ছে শুনি? আমরা সবাই দেখতে আসব আর তোমাকে কিছু টিপসও দেব। কেমন হবে বলো? আমি আমার হাতের ওই ছেঁড়া লাভ লেটারগুলোকে শক্ত করে চেপে ধরলাম, এতটাই জোরে যে আমার আঙুলগুলো পুরো সাদা হয়ে গেল। কিছু কথা আমার ঠোঁট অবধি চলে এসেছিল।
আর আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু চারপাশ থেকে ধেয়ে আসা ওই কটু নজরগুলোর দিকে তাকিয়ে আমি নিজেকে আটকে নিলাম। আমি ছেঁড়া কাগজের টুকরোগুলোকে হাতের ওপর উঁচিয়ে ধরলাম, ঠিক যেমন কোনো যুদ্ধের পতাকা ওড়ানো হয়, আর পুরো চিল্লে অ্যানাউন্স করলাম, ঠিক আছে, ১০০তম প্রপোজাল হবে স্কুলের সেন্ট্রাল স্কোয়ারে, ৩রা ডিসেম্বর সকাল ৯টার সময়। পুরো স্কুলের সব স্টুডেন্টস আর তাদের বন্ধুদের এটা দেখার জন্য ইনভাইট করা হলো। এই কথা বলে আমি আর পরোয়া করলাম না যে কে কি রিয়াকশন দিচ্ছে। আমি মাথা উঁচু করে পুরো কনফিডেন্সের সাথে ওখান থেকে বেরিয়ে গেলাম। ওই দিন সকালে আমি আর কোনো ক্লাসে যাইনি। আমি সোজা বাড়ি চলে এলাম এবং আমার কাছে রাখা ওই সবকটা লাভ লেটারকে এক এক করে ছিঁড়লাম, সেগুলোকে পুড়িয়ে ছাই করে দিলাম, আর তারপর কমোডে ফ্ল্যাশ করে দিলাম। উইকেন্ডের সময় একটা গ্রুপ বা ক্লাব, যেটা অনেক দিন ধরে ইনঅ্যাক্টিভ ছিল, সেখান থেকে হঠাৎ একটা মিটআপের মেসেজ আসলো। আমার এমনিতেও ক্লাবের রেজিগনেশন লেটার জমা দেওয়ার ছিল, তাই আমি ওখানে চলে গেলাম। কিন্তু যেমনই আমি দরজাটা খুললাম, আমি দেখলাম লিন কিয়ানু, যে কোনোদিন এইসব ইভেন্টে আসে না, ও ও আজ অদ্ভুতভাবে ওখানে প্রেজেন্ট আছে।